হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো চলে আসলাম তোমাদের মাঝে চার ভাইয়ের কলিজার এক বোন গল্পের পর্ব ৫ নিয়ে। তো চলো গল্পটা শুরু করি। রাতের আধারটা আমাদের সবার কাছে অপরিচিত, কখনো ভালো তো কখনো মন্দ। কিন্তু অন্ধকার ছেয়ে যাওয়ার সাথে সাথে পৃথিবীতে মন্দটা প্রাদুর্ভাব বেশিই দেখা যায়। অনেক ভালো মানুষেরও মুখোশ পরা ব্যক্তিদের চেনা যায় এই রাতের অন্ধকারে। বিকৃতি মস্তিষ্কের মানুষগুলো রাতের বেলা তাদের বিকৃত হয়ে যাওয়ার রূপ দেখায়। আজ একটু বেশিই দেরি হয়ে গেছে ঐথের। টিউশনি করে ফিরতে যে এত দেরি হয়ে যাবে ভাবতেও পারিনি। ও যেই পথ দিয়ে বাড়ি ফিরে সেটা অনেক নির্জন এলাকা। ঢাকার এই চিপাচাপা অলিগলিগুলো মেয়েদের জন্য মোটেও নিরাপদ নয়। চারিদিকে শুনছান। হাতে মায়ের ওষুধ। বাবা রিটায়ার করেছে কয়েক বছর যাবৎ। মায়ের অসুস্থতা, বোনের পড়াশোনা, নিজের লেখাপড়া সব মিলিয়ে একটা মানসিক চাপেই ছিল, যার কারণে শেষ পর্যন্ত টিউশনি করে সংসারের হাল ধরতে হলো। পাশাপাশি চলছে ওর অনার্স থার্ড ইয়ারের পড়ালেখা। কয়েকটা টিউশনি করে ঐথের, যার কারণে প্রায় সন্ধ্যা হয়ে যায়। কিন্তু আজ রাত হয়ে গেছে। ২ দিনের টিউশনি একসাথে করাতে গিয়ে দেরি হয়ে গেল। ভয়ে ভয়ে হাঁটছে। হঠাৎ সামনে কিছু ছেলে দেখতে পেল। কথায় আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়ে যায়। এত রাতে একটা সুন্দরী মেয়ে দেখলে বকাটে ছেলেদের আর খুশি দেখে কে। ঐথের পিছু নিল ৭-৮টা ছেলে। পাশাপাশি বাজে কমেন্ট তো আছেই। আরে রূপকুমারী, কোথায় যাও? আমাদেরও নিয়ে যাও। একা একা সুন্দরী মেয়ে এত রাতে গেলে তো কেউ নজর দিবে। রেট কত ম্যাডাম? আমাদের সাথেও একটু সময় দিয়ে যাও। আমরাও তোমাকে একটু ভালোবাসতে চাই, কি বলো সুন্দরী? অথই ওদের বাজে কথাগুলো শুনে মুখ তাকিয়ে তাকালো তো, কিন্তু মনে মনে ভীষণ ভয় পাচ্ছে। তবে সেটা ছেলেগুলোকে বুঝতে দিলে চলবে না। যদি কোনোভাবেই আজ ওদের পাল্লায় পড়ে যায় তাহলে নিশ্চয়ই নিজের মানসম্মান হারিয়ে ফিরতে হবে বাসায়। তাই মনে মনে আল্লাহকে ডাকছে। ওর চোখ পাকিয়ে তাকানো দেখে একটা ছেলে ভয় পাওয়ার অভিনয় করে বলল, ওরে বাবা, কিরকম করে তাকাচ্ছে দেখো দেখো। অমন করে তাকিও না সোনা, হার্ট অ্যাটাক করে বসবো তো। ফুলঝুরি, এত রাগো কেন? প্রতিদিন অন্য কোথাও সময় দাও, আজ আমাদেরকে না হয় সময় দিলে। কথাগুলো বলে বিদ ঘুটিয়ে ভাবে হাসতে লাগলো ছেলেগুলো। অথই আরো জোরে হাঁটতে লাগলো, কিন্তু ছেলেগুলো পেছন ছাড়েনি। আজ যেন পথই শেষ হচ্ছে না। ভয়ে হাত পা কাঁপাকাঁপি করছে। পেছন দিকে তাকিয়ে দেখলো ছেলেগুলো অনেকটা সামনে এসে পড়েছে। ২ হাত এগোলেই ওকে ধরে ফেলবে। তখনই মনে সামনে শক্ত কিছুর সাথে বাড়ি খেলো। অথই এই মাঝ রাস্তায় পিলার এলো কোথায় মনে মনে বলল। সামনে মাথা উঠিয়ে দেখলো কোনো পিলার নয়, একটা ছেলের বুকের সাথে মাথা ঠেকেছে। ছেলেটা আদিল। আদিলকে দেখে পেছনের ছেলেগুলো থেমে গেল। বকাটে ছেলেগুলোকে শুনিয়ে শুনিয়ে আদিল বলল, নীলাশা, কোথায় ছিলে তুমি? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, আর এই তোমার আসার সময় হলো? স্বামীর উপর রাগ করেছে ঠিক আছে, তাই বলে রাত করে তোমাকে ওষুধ আনতে হবে? এ তো ভালোবাসা আমায়। আমি যেই বললাম আমার সামান্য মাথা ব্যথা করছে, সেই তুমি রাত করে বের হয়ে গেলে। আমার উপর রাগ করলেও আমার খেয়াল রাখতে ভুল করো না। আমার মাথা ব্যথা করছে তো কি হয়েছে? আমায় বললে আমি নিয়ে আসতাম। একটা কথা যদি তুমি শুনতে, সব সময় বেশি বুঝো। দাও ওষুধের প্যাকেটটা আমার হাতে দাও। আদিল অথইর হাত থেকে ছো মেরে ওষুধের প্যাকেটটা নিয়ে গেল। অথই হা করে আদিলের দিকে তাকিয়ে আছে। বলে কি ছেলেটা? জীবনে দেখিনি ওকে, আর বলছে কিনা ওর স্বামী। চোখ পিট পিট করে আদির দিকে তাকালো অথই। আদিল বলল, ছেলেগুলো চলে গেছে, আপনি এখন যেতে পারেন। আদিলের কথা শুনে অথই পিছনে তাকালো। সবাই উল্টো দিকে পালিয়েছে। অথই বলল, ধন্যবাদ, আপনি যদি সময় মতো না আসতেন তাহলে আজ হয়তো আমার সব শেষ হয়ে যেত। আদিল বলল, বাসা কোথায় আপনার? অথই বলল, এই তো ২ গলি পরে। আদিল বলল, চলুন আমি পৌঁছে দিয়ে আসি। ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আদিল অথইকে পৌঁছে দিয়ে চলে গেল। অথই এখনো ঘোরের মাঝেই আছে। সত্যি আজকাল যুগের এমন ছেলেও আছে। আদিল আজ এই রাস্তা দিয়ে শর্টকাটে ফিরছিল, তখনই দেখলো ছেলেগুলো মেয়েটাকে ফলো করছে, তাই বুদ্ধি করে এমন অভিনয় করলো। এর মধ্যে বেশ কিছু দিন কেটে গেছে। হাসপাতাল থেকে উষাকে বাড়িতে নিয়ে এসেছে। ৭২ ঘন্টার মধ্যে জ্ঞান ফিরেছে, তবে উষার স্মৃতিশক্তি হারিয়ে গেছে।
তাতে কি, ও চার ভাইয়ের দোয়া যে আল্লাহ কবুল করে ওদের বোনকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে, তাও কম কিসের। এক মুহূর্তের জন্য বোনের আড়াল কেউ হচ্ছে না। কখন কি লাগবে সবাই খুশি হলেও জিবরান খুব ভেঙে পড়েছে। উষা ওকে চিনতে পারছে না, যেটা ওকে সবসময় বেশি আহত করেছে। 24 ঘন্টা বোনকে দেখে রাখার জন্য নার্স ডক্টর আছেই তো। উষা কাউকেই চিনতে পারছে না, সবাইকেই ভয় পাচ্ছে। ডক্টর বলেছে পেশেন্টকে কোনো রকম মানসিক চাপ দিয়ে আগের সব কিছু কথা মনে করাতে নেই, তাতে তার স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। তাই কেউ পুরনো কোনো স্মৃতি মনে করাতে চায় না। প্রথম দুদিন তো উষা কোনো কথাই বলেনি, এখন বলে, তবে শুধু প্রশ্ন করে, এটা কি, ওটা কি, এখানে কেন, আমার নাম কি, তোমরা কারা, ভাই কাদের বলে, তোমরা আমার খেয়াল কেন রেখেছো, আমি তো অনেক ছোট বাচ্চা তাই না, আমার আব্বু আম্মু কোথায়, তারা আমার সাথে দেখা করতে আসে না কেন, ইত্যাদি ইত্যাদি বলছে। ওর প্রশ্ন শুনে যে কেউ পাগল হয়ে যাবে, কিন্তু চার ভাই ধৈর্য সহকারে সব কথায় উত্তর দেয়। কলেজের উল্টো দিকে কফি হাউসের উষা কারো সাথে দেখা করতে চাচ্ছিল, একা একা ড্রাইভ করছে আর গুনগুন করে গান গাচ্ছে। ঠিক পেছন থেকে একটা বড় ট্রাক এসে ধাক্কা দিয়ে সেখানকার একটা খাদে ফেলে দেয়। তারপরে ঘটনাটা সবার জানা। এখন চার ভাইয়ের প্রশ্ন হলো, তাদের বনু কার সাথে দেখা করতে যেতে চেয়েছিল, সেই মানুষটাকে পেতে হরিণ্য হয়ে খোঁজ লাগিয়েছে চার ভাই। দুদিন পর, অনেক দিন পর একটা কাজে ঈশান বের হয়েছে। আজকাল বোনের কারণে কোথাও বেরই হওয়া হয় না তার। অনেক জরুরি ছিল, তাই না এসে পারল না। বাইক নিয়ে বের হয়েছিল, কিন্তু এক বন্ধুর আর্জেন্ট বাসায় যেতে হবে বলে তাকে বাইক দিয়ে দিয়েছে। এখন বৃষ্টির মধ্যে সে পড়েছে বিপদে। ভেবেছিল ট্যাক্সি করে ফিরে যাবে, কিন্তু সেই ভর দুপুরে বৃষ্টির মধ্যে রাস্তায় মানুষ নেই, আবার ট্যাক্সি। এত রাতের বেলা সূর্য দেখতে পাওয়া মতো ব্যাপার। কিন্তু ওকে অবাক করে দিয়ে ওর সামনে একটা হলুদ চকচকে ট্যাক্সি এসে দাঁড়ালো। জানলা দিয়ে চিকনা চাকনা দেখতে একটা ছোকরা আমের আটির মতো মুখটি বের করে জিজ্ঞেস করলো, কোনখানে যাইবেন বস? ঈশান বলল, হাইওয়ে রোডের দিকে যাবেন। হ বস, তবে আপনার পিছনের আফার থেকে অনুমতি নিতে হবে। হেই যদি পারমিশন দেয় তবে আমি আপনারে নিতে পারমু। ঈশানের রাগ উঠে গেল। এমনিতেই বৃষ্টিতে কাক ভেজা হয়ে আছে, তার মধ্যে নাকি কোন মহারানীর পারমিশন নিতে হবে। চার ভাইয়ের মধ্যে সবচেয়ে বেশি রাগী ও জিদি হলো ঈশান। সে কারো থেকে পারমিশন নেয় না, সবাইকে পারমিশন দেয়। সেই ঈশান এখন একটা মেয়ের থেকে পারমিশন নিবে, ভাবতেই মেজাজ গরম হয়ে গেল। কিন্তু এখন এছাড়া কোনো উপায় নেই। তাই ঈশান পেছনের জানলা দিয়ে উকি দিয়ে হা করে তাকিয়ে রইল। অপূর্ব সুন্দরী একটা মেয়ে বসে আছে, পরনে জিন্স প্যান্ট, শার্টের উপর কোটি হালকা উঠিয়ে গিট দেওয়া, মাথায় ঝুঁটি, গলায় রুমাল পেঁচানো, চোখের সানগ্লাস মাথায় উঠানো। জীবনের প্রথম কোনো মেয়েকে এসব ড্রেসে ভালো লাগলো। নুহা অনেকক্ষণ ধরে খেয়াল করলো একটা ছেলের দিকে, বিস্ফোরিত চোখে ওর দিকে তাকিয়ে আছে। নুহা, এক্সকিউজ মি মিস্টার, মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কি রকম অসভ্যতামি করছেন? ও হ্যালো, যাক বাবা, কাকে কি বলছি। সে তো হা করে আমার দিকে তাকিয়ে আছে। ও হ্যালো, তুড়ি বাজিয়ে। ঈশান, হে হে, আমাকে ডেকেছেন? কিছুটা বিবৃতি হয়ে। নুহা বলল, আশ্চর্য, এই বৃষ্টির মধ্যে তো আপনাকে ছাড়া আর কাউকে দেখতে পারছি না। ঈশান বলল, আমাকে কি একটু আপনার সাথে নিতে পারবেন? আসলে বৃষ্টিতে আটকে গেছি, কোনো গাড়িও পাচ্ছি না। নুহা বলল, না বাবা, আমি আপনাকে নিতে পারবো না। ছেলে মানুষ আমি একটু বিশ্বাস করি না। মিষ্টি মধুর কথা বলে শেষে সর্বনাশ করে পালাবে। ঈশান কি কাঁদবে না হাসবে তা বুঝতেই পারছে না। তবে মেজাজ এখন সাত আসমানের চূড়ায় আছে, যে কোন সময় একটা চর মেরে দিতে পারে। আসসালামু আলাইকুম গাইজ। তো চার ভাইয়ের কলিজার এক বোন গল্পটা তোমাদের মাঝে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাইও। আর দেখা হচ্ছে নেক্সট পর্বতে, মানে পর্ব 6-এ। তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।